আশুতোষ স্থানীয় পত্রিকা সঙ্গে এগিয়ে চালিয়ে তারা অনেক কোম্পানি শুরু করেছেন আলোচনা নতুন সম্পর্ক মার্কেটের ভাবনা পরিকল্পনা রাজনৈতিক অবস্থান জানতে চান। আর আমাদের সাথে রয়েছেন আমাদের চান্দিনা রাজনীতি শিক্ষাবিদ বা বহুল সাপ্তাহ সদস্য সচিব আজকে আমরা আমাদের সম্মান করবো এদের কাছ থেকে জানতে চাইবো তাহলে অনুসরণে তার ভাবনা তার পরিকল্পনা তার আগামী দিনে পথ চলা পরিকল্পনা বহুল সাপ্তাহ আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনি দীর্ঘদিন ধরে শিক্ষক রাজনীতি শিক্ষকতা এবং আন্তর্জাতিক জীবন ব্যালেন্স করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন? প্রথমে চাঁদনা মেলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি ব্যক্তিগত যে যতটুকু তথ্য দেওয়ার প্রয়োজন মনে করছে সেটা হচ্ছে আমি 2002 সালে চাঁদনা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করি। 2004 সালে চাঁদনা আরএফ কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করি। তারপর আমি মুক্তি বাক্যটির আন্ডারে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন বিজ্ঞানে অনার্সের অ্যাডমিশন নিই এবং এখান থেকে মাস্টার্স কমপ্লিট করি কৃতিত্বের সাথে। অনার্সের পড়াশোনা অবস্থায় 2009 সালে আমি রাজনীতিতে সম্পৃক্ত হই। চান্দনা বিএনপি তৎকালীন সভাপতি, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি অর্থাৎ প্রসাদ আলম সাহেব, আমাদের সাবেক নেতা, ওনার হাত ধরে আমি চান্দনা পৌর ছাত্র দলের যে কমিটি সেখানে অন্তর্ভুক্ত হই এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে কাজ করার সুযোগ। তারপরে একজন আমি ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, দলের বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত ছিলাম লেখাপড়ার পাশাপাশি। তারপরে 2020-21 সালের দিকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহাসচিব দল কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাই এবং পরবর্তী সময় চান্দনা উপজেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। এখন আর 2013 সালে আমি আমার মাস্টার্স কমপ্লিট করার পরে চান্দনা পাইলট উচ্চ বিদ্যালয়ে আমার যে বিদ্যাপীঠ আমি আলোচনা করা করেছি সেই চান্দনা পাইলট উচ্চ বিদ্যালয়ে আমি শিক্ষকতা পেশা শুরু করি এবং তৎকালীন একটা বিরূপ রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের চাকরি জাতীয়করণ সুযোগ হয় নাই, সম্ভব হয় না। 2018 সাল পর্যন্ত এখানে আমরা ছিলাম, আমি ছিলাম, আমার সাথে আরো 2 জন ছিল। তো তারপরে যখন সরকারি ভাবে প্রস্তাব উচ্চ বিদ্যালয়ে আমি সুপারিশ প্রাপ্ত হই, সেখানে জয়েন করি এবং ভৌত বিজ্ঞান শিক্ষক হিসাবে প্রস্তাব উচ্চ বিদ্যালয়ে দায়িত্বরত। তো দেখা যায় যে আমার রাজনীতিতে সম্পৃক্ত হওয়াটা আগে, শিক্ষকতা সম্পৃক্ত হওয়াটা পরে। রাজনীতি সম্পৃক্ত হয় 2009 সালে, শিক্ষকতা সম্পৃক্ত হয় 2013 সালে। সুতরাং এটা আমি একটা দীর্ঘ সময় রাজনীতি এবং শিক্ষকতার পেশা যেহেতু সমানে সমানে চালিয়ে আসছে, আমি মনে করি যে আমি যথেষ্ট ভালোভাবে এটাকে সমাধান করতে পেরেছি। দীর্ঘদিন শিক্ষকতা রাজনীতির সঙ্গে থাকার পর হঠাৎ মেয়র নির্বাচনে আসার সিদ্ধান্ত? এটা আসলে রাজনীতিতে মানুষ সম্পৃক্ত হয়ে জনসেবা করার জন্য। আমার এই মেয়র পদে আসাটা একটা ভিন্ন প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে আমরা চান্দিনা বিএনপি দীর্ঘদিন ধরে একজন স্থায়ী বিএনপি নেতা নির্বাচনের চেষ্টা করে আসছিলাম, কারণ চান্দিনা বিএনপির বারবার নেতৃত্ব বদল হয়েছে। সেই নিরীক্ষে আমাদের সাবেক নেতা মরহুম আলহাজ প্রসাদ আলম সাহেব উনি মারা যাওয়ার পরে ওনার সুযোগ্য সন্তান আতিকুল আলম শাওন সাহেব যখন দলের হাল ধরেন, তো আমাদের ইচ্ছা ছিল ওনাকে কেন্দ্র করে আমরা দল গুছিয়েছি, উনি দল থেকে নমিনি পাবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জোটগত কারণেই দলের নমিনেশনটা উনি পান নাই। যার হাতে দলের নমিনেশন গিয়েছে উনি কিন্তু চান্দিনা বিএনপিকে বারবার ক্ষতিগ্রস্ত করেছেন। যার হাতে বলতে আপনি রেদন আহমেদ সাহেবের কথাই বলছি। তো সেই নিরিখে আমরা চান্দিনা বিএনপি সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের স্থায়ী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা শাওন সাহেবকে কেন্দ্র করি সামনের দিকে আগাতে হবে। নেতাকর্মীদের চাপের প্রেক্ষিতে শাওন সাহেব স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রার্থী হলেন এবং চান্দিনা বিএনপির নেতৃবৃন্দ বিপুল ভোটের ব্যবধান ওনাকে বিজয়ী করল। তার পরবর্তী সময় নির্বাচনের পরবর্তী সময় স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ আসলো। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছে চান্দিনা পৌর এলাকার, ব্যবসায়ী আছে, শিক্ষক মন্ডলী, শিক্ষক আছে, কৃষক শ্রমিক আছে, বা আমাদের রাজনৈতিক সহকর্মী যারা আছে, তাদের মধ্যে একটা অভিপ্রায় জন্ম নিল যে আসলে আমরা সর্বস্তরের মানুষ আসলে ঐক্যবদ্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাওন সাহেবকে নির্বাচিত করেছি চান্দিনাকে একটা ভালোভাবে ভালো একটা রাজনৈতিক পরিবেশ দেওয়ার জন্য। এখন চান্দিনাতে 13টা ইউনিয়ন আছে, 13 জন চেয়ারম্যান, একজন মেয়র, 14 জন, একজন উপজেলা চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, 16 জন। এই 16 জন হবে চান্দিনা যিনি এমপি ওনার রানিং ম্যান। ওনার 5 বছর ওনার সাথে এই চান্দিনার জনপদকে নেতৃত্ব দেবে। এই 16 জন ব্যক্তি যদি ওইরকম ডেডিকেটেড স্বচ্ছ রাজনৈতিক ইমেজের অধিকারী না হয়,
তাহলে শাওন সাহেবকে যে সবাই দলমত নির্বিশেষে একটা আশা নিয়ে নির্বাচনে দাঁড় করিয়েছে স্বতন্ত্র থেকে, সেটা বুমেরাং হয়ে যাবে। এই শ্রেণী পেশার মানুষগুলাই আসলে আমাকে তারা হয়তোবা চুজ করেছে যে আমার পক্ষে তাদের চাহিদাটা পূরণ করা সম্ভব। তাদের যে আশা যে শাওন সাহেবের রানিং মেট গুলো এই ক্যাটাগরি হওয়া উচিত। তো সেই হিসাবে অথবা আমাকে তারা উৎসাহ দিয়েছে এটাতে আসার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যক্তিগতভাবে একটা দীর্ঘদিন এই অঙ্গনে রাজনীতি করতে গিয়ে একটা চাপ অনুভব করছিলাম। আমাদের চান্দিনা পৌরসভাতে আসলে কোনো পরিকল্পিত উন্নয়ন কাজ নেই। আপনার একজন প্রশাসক, ৪ জন মেয়র এখানে দায়িত্বে ছিলেন। আমি ব্যক্তিগতভাবে কারো নাম উল্লেখ করবো না, দোষারোপ করবো না। কিন্তু আপনি চান্দিনা পানি নিষ্কাশন ব্যবস্থা দেখেন, কোনো পরিকল্পিত উন্নয়ন নেই। ড্রেন আছে কিন্তু ড্রেনের পানিটা কোথায় যাবে এটার কোনো ব্যবস্থা নেই। এই বিভিন্ন আপনার নগরায়নের কথা বলেন, আপনার যে আমাদের বিল্ডিং ইমারত গুলো হচ্ছে, এখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে কোনো কিছুই আপনার নিয়ম শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে না। চান্দনা পৌরবাসীকে পৌরসভার উন্নয়নের কাজে সম্পৃক্ত করা যাচ্ছে না এবং পৌরবাসীর কোনো আগ্রহই নেই পৌর পরিষদের বিষয়ে। এই দীর্ঘ সময় প্রায় ৩০ বছর পৌরসভার মানুষকে সম্পৃক্ত করার জন্য কোনো যুগোপযোগী বা সময়োপযোগী বা বাস্তববাদী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়। আমার কাছে মনে হয়েছে যেন আমি পারবো এই শূন্যতাগুলো পূরণ করার জন্য। সেজন্য আমার মনে আগ্রহটা তৈরি হয়েছে যে আমি যদি জনগণ আমাকে সমর্থন দেয়, আমি যদি সুযোগ পাই দল থেকে, তাহলে অবশ্যই আমি এই কাজগুলো করতে পারবো। দল বলতে এখন তো আপনাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে বা শাওন সাহেব এখন আর বিএনপির সাথে সরাসরি সংযুক্ত নাই। তো শাওন সাহেব অর্থাৎ আমাদের এমপি সাহেবের কাছ থেকে আপনি কোনো গ্রিন সিগন্যাল পাইছেন? দেখেন এই কথাটা বাস্তব যে অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন আমাদের যে পার্লামেন্ট বর্তমান আছে, পার্লামেন্টে অলরেডি আইন পাস হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলের একটা সমর্থন কিন্তু কাজে লাগে এই নির্বাচন। তো সেই নিরীক্ষে দেখেন আমার পরিবার, আমরা সবাই রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আমরা সবাই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আমার একেবারে বড় যিনি ভাই, উনি হচ্ছেন চান্দিনা জাতীয়তাবাদী কৃষক দল চান্দিনা পৌর শাখার আহ্বায়ক। উনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, একসময় জেলা পর্যায়ে ছিলেন। তারপরে আমার এর পরের জন যিনি ভাই, উনি ব্যবসায়ী এবং উনি এই আমাদের ৯ নং ওয়ার্ড চান্দিনা পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। তারপরের জন যিনি, উনি ওখান থেকে দলের সমর্থনে ২ বার কাউন্সিলর নির্বাচন করেছেন এবং উনি চান্দিনা পৌর বিএনপির জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, এখন কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের দায়িত্ব আছে। আমাদের পরিবার এই যে ৩-৪ ভাই রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত। এই সবগুলো পদ কিন্তু ৫ই আগস্টের আগের, অর্থাৎ যখন জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করাটা অত্যন্ত কঠিন ছিল, ওই মুহূর্তে কিন্তু আমরা এই জাতীয়তাবাদী দলের আদর্শকে টেনে নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে এই পদগুলা আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমরা অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। আমাদের গ্রাম এরিয়াতে বা যে একটা সমাজ ব্যবস্থা একটা জিনিস দেখা যায় যে কারো যদি ৩ ভাই, ৪ ভাই, ৫ ভাই থাকে, রাজনৈতিক ঝুঁকি মোকাবেলার কৌশল হিসেবে অনেকে দেখা যায় যে এক ভাই বিএনপি করে, আরেক ভাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আরেক ভাই জামাত ইসলামের সাথে জড়িত। কিন্তু না, আমাদের পরিবারের ক্ষেত্রে এটা নাই। আপনি খোঁজ নিয়ে দেখবেন আমাদের ৬ ভাইয়ের মধ্যে আমরা ৪ ভাই সরাসরি রাজনীতিতে যুক্ত এবং সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিটের নেতৃত্বে আছে এবং দীর্ঘদিন ধরে আমরা এই রাজনীতিটা করে আসছি। এবং যেহেতু দলের দুঃসময়ে থেকে আমরা এই নেতৃত্বটা দিচ্ছি, আমার বিশ্বাস আমাদের এই পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করে অবশ্যই চান্দনা বিএনপির জনগণ আমাকে সমর্থন দিবে। আমাদের নেতার কাছ থেকে আমি সমর্থন পাবো, এটা আমি 100% আশাবাদী। এখানে আমার যতটুকু জানি আমি ৭-৮ জন মেয়র প্রার্থী হিসেবে ওনার কাছে অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং আমি যতটুকু জানি যে উনি প্রত্যেককেই বলেছেন যে আপনারা প্রত্যেকের মতো করে জনগণের কাছে যান, জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করেন। দলের নীতি নির্ধারক যারা আছে তারা অবশ্যই এটাকে পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণ করে তারা সিদ্ধান্ত দিবে আমাদের পক্ষ থেকে কে নির্বাচনে লড়বে। এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমরা সবাই দলের কাছে নমিনেশন চাইবো এবং দল যাকে নমিনি দিবে বা সমর্থন দিবে তাকে আমরা সবাই মেনে নেব, সবাই তার পক্ষে আমরা কাজ করবো। আপনি একজন শিক্ষক, রাজনীতিবিদ এবং একটা সংগঠক। নেওয়ার হিসাবে এই ৩টা জিনিসের কোন জিনিসটা আপনার হাতে রাখুন? উত্তরটা দেওয়া একটু কঠিন। তারপরে যে স্পেসিফিকলি বলতে চাই, আমি মনে করি যে সাংগঠনিক দক্ষতা যেটা সর্বোচ্চ বিষয়, সেটা এখানে বেশি কাজে লাগে। এই কারণে আমি মনে করি যে মেয়রের দায়িত্বটা একটা টিম ওয়ার্কের বিষয় এবং একটা নেতৃত্বে থাকার বিষয়। এখানে ৯ জন কাউন্সিলর থাকবে, ৩ জন মহিলা কাউন্সিলর থাকবে, তারপরে বিভিন্ন ক্যাটাগরির কর্মকর্তা কর্মচারী থাকবে বিভিন্ন সেক্টর দেখাশোনা করার জন্য। তারপরে সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করার একটা সুযোগ থাকে। সবাইকে নিয়ে একটা টিম ওয়ার্ক যদি না করতে পারে একজন মেয়র, তার ভিতরে যদি সেই সাংগঠনিক দক্ষতাটা না থাকে, তাহলে কিন্তু এখান থেকে ভালো আউটপুট কিছু আশা করা যায়। তো সেই নিরিখে আমি বলতে চাই যে আসলে সাংগঠনিক দক্ষতাটা আমি বেশি কাজে লাগাতে পারবো, এটা আমার মন থেকে বিশ্বাস।
রাজনীতিবিদ হিসেবে যেহেতু দীর্ঘদিন আমি এই জনপদের মধ্যে রাজনীতি করছি, মানুষের পালস কি, তাদের চাহিদা কি, কোন মানুষগুলো পজিটিভ মেন্টালিটির, কোন মানুষগুলো নেগেটিভ মেন্টালিটির, কার কাছ থেকে পরামর্শটা নেওয়া যায় উন্নয়নের প্রয়োজনে, পৌরসভার প্রয়োজনে, কারটা নেওয়া যাবে না, এটা আমার ভালোভাবে জানা আছে। সুতরাং রাজনৈতিক অভিজ্ঞতাটা আমার কাজে লাগে বলে আমি মনে করি। আর একজন শিক্ষক হিসেবে, শিক্ষকরা সাধারণত মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা সমাজে পরিচিত। তো সেই হিসাবে আমার ভিতরে শিক্ষক হিসেবে যে সততার ইয়েটা গড়ে উঠছে, আমাদের যে শিক্ষকরা যে একটা মানসিকতা থাকে সৎভাবে জীবনযাপন করার, সেটা আমি এখানে আমার মনে করি যে এটাও আমার এখানে কাজে লাগে। তবে সবচাইতে বেশি সাংগঠনিক দক্ষতাটা আমি কাজে লাগাতে পারবো বলে আমি মনে করি। দেখেন, আমি মনে করি যে আমাদের এখানে আসলে চতুর্মুখী সমস্যা। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী এতবারপুর ইউনিয়নের জনগণকে গিয়ে প্রশ্ন করেন যে আমরা পৌরসভার এরিয়া বাড়াবো, আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হন, সংযুক্ত হন, তারা রাজি হবে। আপনি যদি পূর্ব দিকে শ্রীমন্তপুর গিয়ে ওইখানকার ইউনিয়নের জনগণকে যদি বলেন যে ভবনের জনগণ যে আপনারা আমাদের পৌরসভার সাথে সম্পৃক্ত হন, আমরা এরিয়া বাড়ানোর একটা সুযোগ আছে, তারা রাজি হবে। কেন রাজি হবে না? আমাদের পৌরসভার এমনই এক নাজেহাল অবস্থা, পার্শ্ববর্তী ইউনিয়নের জনগণ পৌরসভার চাইতে ভালোভাবেই তাদের উন্নয়ন বা সবকিছু তারা নিশ্চিত করতে পেরেছে। বাট আমরা পৌরসভার জনগণ আমরা ট্যাক্স দিই, আমরা আরো বেশি উন্নত থাকার কথা, কিন্তু আমাদের অবস্থা তাদের চাইতে আরো খারাপ অবস্থা। তো এই এত সমস্যার ভিতরে আমি আমি যেটা মনে করি যে সর্বপ্রথম একজন মেয়র হিসাবে এখান থেকে উদ্যোগ নেওয়া উচিত, যেটা আমরা গত ৩০ বছরে আমরা সম্ভব হয় নাই, সেটা হচ্ছে পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার বা বিভিন্ন স্তরের জনগণকে পৌরসভার কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা, তাদেরকে নিয়ে বিভিন্ন প্যাকেজ বা পরিকল্পনা থ্রো করা, তারা যাতে উৎসাহ পায় পৌরসভার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। আপনি যদি পৌরসভার ভবনের সামনে দাঁড়িয়ে থাকেন, পৌরসভার ভবন থেকে বেরিয়ে আসা একজন ব্যক্তি, যে কোনো একজন ব্যক্তির, সে যদি কোনো কাজে আসে, আপনি তার সাক্ষাৎকার গ্রহণ করেন, সে বিরক্ত ফিল করবে, সে অনীহা প্রকাশ করবে, সে ক্ষোভ প্রকাশ করবে। কারণ আমরা তাদেরকে আনন্দের সাথে এই পৌরসভাতে সম্পৃক্ত করতে পারি নাই, যার তাদের কোনো ভালো অভিজ্ঞতা নাই। তো প্রধান সমস্যা হচ্ছে পৌরবাসীকে আমরা এটাতে সম্পৃক্ত করতে হবে, এমন কার্যক্রম বা এমন পরিকল্পনা পলিসি করতে হবে যাতে পৌরবাসী এটাতে সম্পৃক্ত হয়। পরবর্তীতে আপনি এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা, পরিবেশগত সমস্যা, পরিবেশ দূষণের সমস্যা। চান্দিনা পৌরসভা ৩০ বছরেও একটা বাগানের ব্যবস্থা করতে পারেনি ময়লা ফেলার জন্য। চান্দিনা টু মাইজখারের দিকে যাওয়ার যে রাস্তা, ওটার পাশে ময়লা ফেলা হয়, পরিবেশ দূষণ করছে, অথবা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে ময়লা ফেলা হয়, পরিবেশ দূষণ করছে। এটা একটা বড় ধরনের সমস্যা। এটা সমাধান করতে হলে অবশ্যই একবার অগ্রাধিকার ভিত্তিতে একটা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট বাগান প্রতিষ্ঠা করতে হবে। তারপরে আপনার মাদক একটা বিরাট সমস্যা। এখন ক্লাস 8, 9, 10 এর বাচ্চারা যখন বিকেলবেলা ঘর থেকে বের হয় খেলাধুলা করার জন্য, তখন মা-বাবা খুব আতঙ্কগ্রস্ত থাকে। আমার ছেলেটা না জানি কারণ কোন মাদকাসক্তের সাথে মিশে মাদকাসক্ত হয়ে যায়। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, 7, 8, 9, 10 এ পড়তাম, আমরা যখন বাইরে খেলতে যেতাম বিকালবেলা, আমাদের গার্ডিয়ানদের এরকম আতঙ্কগ্রস্ত থাকতো না। এর কারণ হচ্ছে এখন আতঙ্কগ্রস্ত গার্ডিয়ানরা কেন থাকে? আমাদের বাড়ির আশেপাশে, আমাদের গ্রামের আশেপাশে একেবারে মাদকটা সয়লাব হয়ে গেছে। মাদকের বিরুদ্ধে শক্ত একটা অবস্থান গ্রহণ করা, এটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং এটাকে সমাধান করতে হবে। শক্ত অবস্থান নিতে হবে। আপনি জানতে পেরে আতঙ্কিত হবেন যে, বা আশ্চর্যান্বিত হবেন যে অতীতের বিভিন্ন মেয়রের সময় এটা একটা ওপেন সিক্রেট বিষয় ছিল যে পৌরসভা ভবনের নির্দিষ্ট একটা কক্ষের মধ্যে সন্ধ্যার পরে মাদক, গাঁজা বা এই ধরনের একটা নেশার একটা আসর বসে, এবং আরো কিছু কিছু মেয়রের সময় আমরা তার চেয়ে বেশি কিছু শুনেছি নারী সংক্রান্ত বিষয় নিয়ে। এগুলো ওপেন সিক্রেট বিষয়। কিন্তু এটা তো, যে ভবন থেকে আমরা পৌরবাসীকে নেতৃত্ব দিব, সেবা দিব, এটা একটা পবিত্র জায়গা। এই সেবা দেওয়ার স্থানটাকেই যদি আমরা মাদক মুক্ত না করি, তাহলে আমরা পুরো পৌরসভাকে মাদক মুক্ত করার চিন্তা করি কি? না, আমাদেরকে এখানে মাদক মুক্ত, আগে পৌর ভবনকে মাদক মুক্ত করতে হবে। আমাদেরকে এমন একজন লোককে ওখানে বসাতে হবে যার নেতৃত্বে পৌর ভবন আগে মাদক মুক্ত হবে, তারপর ওখান থেকে পৌরসভা ৯টা ওয়ার্ড মাদক নেতৃত্ব দেওয়া হবে পৌর ভবন থেকে। এটাও একটা বিরাট সমস্যা। চান্দিনা বাজারের একটা বড় সমস্যা হচ্ছে যানজটের সমস্যা। এটা হচ্ছে বাজারটাকে পরিকল্পিতভাবে বিন্যস্তকরণ করা হয়নি। বাজারটাকে আমরা পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে বিন্যস্ত করতে পারলে বাজারে যানজট সমস্যার সমাধান হবে। এটা বড় ধরনের একটা সমস্যা, এটা নিয়েও কাজ করতে হবে। বাজারে যানজটের সমস্যা, বাজার এক মাথা থেকে আরেক মাথা যাওয়ার জন্য ০.৫ কিলোমিটার রাস্তা ০.৫ ঘন্টা সময় লেগেছে, ১ ঘন্টা সময় লেগেছে, আরো বেশি। আরো বেশি মাঝে মধ্যে লেগেছে। এটা মানুষ একেবারে এটা নিয়ে একদম এমন একটা নাজেহাল অবস্থা আছে, দুর্ভোগের মধ্যে আছে। এটা দূর করতে হবে। এটা একটা প্রধান সমস্যাগুলোর মধ্যে এটা একটা সমস্যা। তারপরে শিশু কিশোরদের জন্য কোনো বিনোদনের ব্যবস্থা নেই। আজকে কেন শিশুরা মাদকের দিকে যাচ্ছে? তার জন্য কোনো বিনোদনের ব্যবস্থা নেই, শিশু পার্ক নাই, খেলাধুলার ব্যবস্থা নাই। পৌরসভার পক্ষ থেকে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে বা প্রাইমারি পর্যায়ে বাচ্চাদেরকে নিয়ে কোনো খেলাধুলার আয়োজন করা হয় না। তাদেরকে মাঠমুখী করা হচ্ছে না, বিনোদনমুখী করা হচ্ছে না। তো যার কারণে শিশুরা হতাশাগ্রস্ত হয়ে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তো এটা একটা বড় ধরনের সমস্যা। এটা আমরা অতীতে দেখি নাই তেমন কোনো আয়োজন করতে পৌরসভার পক্ষ থেকে বা পৌর ভবন থেকে, পৌর পরিষদের পক্ষ থেকে। এটা করতে হবে। আরো অনেক সমস্যা আছে, আমি প্রধান প্রধান কয়েকটা তুলে ধরলাম।
আমাদের চান্দিনা পৌরসভা থেকে সর্বমোট আমাদের 9টা ওয়ার্ড আছে। তার মধ্যে 9টা ওয়ার্ডের মধ্যে সদর, হাজার এগুলো থেকে তুলনামূলক পিছিয়ে পড়া যে ওয়ার্ড গুলো আছে এগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে? চমৎকার একটা প্রশ্ন করেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। দেখেন, আপনি যে ওয়ার্ডগুলোকে পিছিয়ে পড়া ওয়ার্ড হিসেবে চিহ্নিত করেছেন, আমি কিন্তু এরকম একটা ওয়ার্ড থেকে উঠে আসা মানুষ। 9 নং ওয়ার্ড আমার বাড়ি। সুতরাং পিছিয়ে পড়া ওয়ার্ড থেকে উঠে আসা, যেহেতু আমি একজন মানুষ, পিছিয়ে পড়া ওয়ার্ডগুলো নিয়ে অবশ্যই আমার একটা পরিকল্পনা থাকে। তাৎক্ষণিকভাবে বা আমি যে চিন্তাটা আমার মনের মধ্যে আছে ওই পিছিয়ে পড়া ওয়ার্ডগুলো নিয়ে, সেটা হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে 9টি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছে, কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম বা মন্দিরের যারা থাকে পুরোহিত, তারপরে আহ, কৃষক শ্রেণী যারা আছে তাদের থেকে কিছু, তারপর রিক্সা চালক যারা আছে, শ্রমজীবী যারা আছে তাদের কিছু, আমি একটা উন্নয়ন কমিটি গঠন করবো ওয়ার্ড ভিত্তিক, এবং তাদেরকে ডেকে এনে 15 সদস্যের বা 10 সদস্যের বা 20 সদস্যের উন্নয়ন কমিটি, প্রতিটা ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে 9টা ওয়ার্ডের জন্য 9টা কমিটি থাকবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে। তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলে তাদের ওয়ার্ডের কোন উন্নয়নটা আগে দরকার, কোন উন্নয়নটা পরে হলেও সমস্যা নেই। তারা যেহেতু ওই ওয়ার্ডে বসবাস করে, তারা এটা সম্পর্কে ভালো জানতে পারবে যে আমাদের ওয়ার্ডে এই কাজটা আগে দরকার, এই সমস্যাটা আগে সমাধান করা দরকার। তাদের কাছ থেকে মতামত নিয়ে আমি ওই ওয়ার্ডের কার্যক্রমগুলো এগিয়ে নেব এবং চেষ্টা করব যাতে সুষমভাবে সবগুলো ওয়ার্ডে সমানভাবে উন্নত হয়, উন্নয়নের গতিটা যাতে সবগুলাতে সঞ্চারিত হয়। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তারা দীর্ঘ 17 বছরেরও 15 বা 16 17 বছর অধিক সময় ধরে তারা ক্ষমতায় ছিল। তখন আপনাদের দল যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অনেক হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে। আহ, আপনি নিজেও এগুলোর শিকার হয়েছেন, আপনার এই চাকরির ক্ষেত্রে আপনি বৈষম্যতার শিকার হয়েছেন এখানটাতে। তো এই চিন্তা ভাবনা বা মানসিকতা পরিবর্তন এনেছে কিনা আপনার রাজনৈতিক অঙ্গনে এই হামলা মামলা, বা এই অভিজ্ঞতাটা কেমন হলো আপনার? আহ, এটা আসলে অবশ্যই ভালো একটা অভিজ্ঞতা সঞ্চার হয়েছে বা নিজের মধ্যে একটা মানসিকতার পরিবর্তন এসেছে। আহ, চাকরির ক্ষেত্রে বৈষম্য মানে আমাকে তো স্কুল থেকে বের করে দেওয়া হয় সরাসরি, যে আমি আর স্কুলে যেতে পারবো না। সারাদিন স্কুল করে বাড়িতে গেলাম, সন্ধ্যার সময় টেলিফোন গেলো যার স্কুলে আসা যাবে, কোনো কোনো কারণ নাই। স্কুলের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিন সরকার সাহেব, তো উনি আবার সরাসরি আমার স্যার। আমি যখন স্কুলে পড়তাম উনি স্যার ছিলেন, তো আমি ওনাকে প্রশ্ন করতে, স্যার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, তুমি কাউকে থেকে আর স্কুলে না আসলে ভালো হবে। আমাদের তখন মাস্টার হলে নিয়োগ ছিল, এমপিভুক্ত ছিল না, তো উনি না করলে তো আমার স্কুলে আসতে পারিনি। তো পরবর্তীতে জানতে পারলাম যে দলীয় একটা প্রভাবের কারণে এটা করা হয়েছে। গত দীর্ঘ সময় যে ফেসিবাদী শাসনের দেশে কায়েম ছিল, এখানে কোনো পার্লামেন্ট নির্বাচন স্বচ্ছ ছিল না, রাত্রেবেলা ইলেকশন হয়ে যেত, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মেয়রের নির্বাচন ছিল না, চেয়ারম্যানের নির্বাচন ছিল না, দামে নির্বাচন ছিল, মেয়রের নির্বাচন ছিল না, চেয়ারম্যানের নির্বাচন ছিল না, কাউন্সিলর নির্বাচন ছিল না, মেম্বার নির্বাচন ছিল না, স্কুল কলেজের ম্যানেজিং কমিটি নির্বাচন গুলো পর্যন্ত ছিল না। সবগুলো স্টপ করে দেওয়া হয়। অর্থাৎ মানুষের যে একটা গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, সর্বস্তর থেকে এটাকে বঞ্চিত করা হয়। এবং দেখেন জনগণ কিভাবে এটা প্রতিশোধ নিয়েছে। তারা আছে দেশেই থাকতে পারছে না, তারই ফলাফল 5ই আগস্ট। সুতরাং এটা অবশ্যই ভালো একটা উপলব্ধি আমাদের জন্য। আমরা যারা এখন রাজনীতিতে আছি, আমরা যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছি, অবশ্যই এটা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। জনগণের মতের বিপক্ষে গিয়ে কোনো কিছু করা বা জনগণের মতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এই জাতির ক্ষেত্রে এটার পরিণতিটা, ফিডব্যাকটা বেশি ভালো হয় না। এই ধরনের একটা ভালো উপলব্ধি আমি ব্যক্তিগতভাবে সঞ্চার মানে নিজের মধ্যে সঞ্চিত করতে সক্ষম হয়েছে। প্রতিটা রাজনীতি ব্যক্তিত্বের তাদের যেমন শুভাকাঙ্ক্ষী যেমন থাকে, তাদের সমালোচক থাকে। জি জি। তো আপনার সমালোচক যারা রয়েছে, তাদের একটা অভিযোগ যে আপনি আবেগ দিয়ে রাজনীতি করেন। আপনার এই বিষয়ে আপনার বক্তব্য বা আপনার মন্তব্য কি? আসলে কি আপনি আবেগ দিয়ে রাজনীতি করেন না বাস্তবমুখী রাজনীতি করেন? আসলে অভিযোগটা আমি মনে করি যে পুরোপুরি ঠিক না। পুরোপুরি ঠিক নেই, কারণ আমি যথেষ্ট বাস্তববাদী একজন মানুষ। কিছুটা ঠিক এজন্য বলছি, আমরা কিন্তু চান্দনা বিএনপি দীর্ঘদিন ধরে স্থায়ী নেতৃত্ব শূন্যতা ভুগছিলাম। আমাদের টার্গেট ছিল একটা স্থায়ী নেতা নির্বাচন করা, যে ঝড় আসবে যত কিছু আসুক আমাদেরকে ছেড়ে যাবে না। অতীতে আমরা বারবার কিন্তু আমরা নেতা নির্বাচিত করে প্রতারিত হয়েছে, আর বিপদের সময় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তো সেই টার্গেট থেকে কিন্তু আমরা আলহাজ খোরশেদ আলম সাহেব এবং ওনার পরবর্তী ওনার ছেলেকে সামনে রেখে আমরা রাজনীতিটা করে আসছি। তো রাজনীতি একটা চরম বাস্তবতার মুখোমুখি হই যখন শাহ সাহেব দল থেকে নমিনি পায় নাই। আমরা কি আমাদের সৃষ্টি করার নেতৃত্বটাকে হারিয়ে ফেলবো?
আমরা কি আবারও সেই নেতৃত্ব হারানো দোলাচলের মধ্যে ঢুকে পড়বো? এই মুহূর্তে কিন্তু আমরা দলের একটা বৃহৎ অংশ একটা শক্ত অবস্থান নিয়েছে যে না, যে কোনো মূল্যে আমরা আমাদের স্থায়ী নেতৃত্ব হিসাবে শাওন স্যারকে আমরা নির্বাচিত করব। আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক ছিল, তারা দুই নৌকায় পা দিয়ে রেখেছিল। তারা বিশ্বাস করতো যেভাবেই হোক রেদওয়ান আহমেদ সাহেব এমপি হয়ে যাবে। আমরা যখন একদম ডেডিকেটেড ভাবে, একদম শক্তভাবে আতিকুল আলম শাওন সাহেবকে নির্বাচিত করার জন্য অবস্থান গ্রহণ করলাম, তখন তারা আমাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করতো। তারা বাস্তবতা বোঝে না, তারা আবেগের বশবর্তী হয়ে কথা বলতেছে, শাওন সাহেবকে ক্ষতিগ্রস্ত করতেছে, রেদওয়ান সাহেব এমপি হয়ে যাবে তখন বুঝবে। আমরা আসলে এগুলো কানে দেই না। আমরা চান্দিনা বিএনপির জনগণ, আমাদের ভালোটা আমরা বুঝি। কোন জায়গায় চান্দিনা বিএনপি বারবার যখন বিপদে পড়েছে, কোথায় চান্দিনা বিএনপি আশ্রয় পেয়েছে, কোন পরিবার এই দলকে টেনে নিয়েছে, আমরা আমাদের সিদ্ধান্তটা খুব ভেবে চিন্তে নিয়েছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে তো জাতীয় নির্বাচন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো তার আগে প্রচার প্রচারণার এক অনুষ্ঠানে আপনি বক্তব্য দেওয়াকালে একটা কথা বলেছিলেন যে আমাদের বর্তমান যে এমপি মহোদয় রয়েছেন ওনার ফ্যামিলির অনেক মানুষ সেনাবাহিনীতে বা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা হিসাবে তারা যুক্ত রয়েছে। তো যদি প্রশাসনে যুক্ত রয়েছে, তো নির্বাচন করার ক্ষেত্রে অর্ধেক নির্বাচন তারাই করে ফেলবে, বাকি অর্ধেক আমরা করবো, এখানে রাজওয়ান বা অন্যান্য যারা আছে তাদের কোনো মানে খাওয়া থাকবে না, বা এই টাইপের একটা বক্তব্য দিয়েছিলেন। এই সময় এসে আপনার কাছে মনে হয় কি এটা কি আসলে কি রাজনৈতিক একটা দাম্ভিকতা ছিল, নাকি না আসলে এরকম কোনো পরিকল্পনা ছিল আপনাদের যে হ্যাঁ আমাদের নির্বাচন অর্ধেক সেনাবাহিনী করে দেবে, বাকি অর্ধেক আমরা করে ফেলতে পারবো? যদিও নির্বাচনের আগের দিন রাত্রে আমরা দেখেছিলাম যে চান্দিনার বিভিন্ন জায়গায় এলডিপির অনেক নেতাকর্মীকে নেতাকর্মীদের উপরে এক প্রকারের ধরেন নিপীড়ন একটা চলছিল, সেনাবাহিনী যারা তাদেরকে বাসা থেকে ধরে আনছিল। এবং নির্বাচনের দিন ডক্টর রেদওয়ান আহমেদ অনেক অভিযোগ করেছিলেন যে তার নেতাকর্মীদেরকে বা তার সমর্থকদেরকে সেনাবাহিনী বা বিভিন্নভাবে অত্যাচার করেছে। তো এই জিনিসটা কি আসলে কি আপনাদের পরিকল্পনার অংশ ছিল, নাকি একটা বক্তব্যের কৌশল হিসাবে আপনি এটাকে বলেছিলেন? আমার বক্তব্যটা এটুক ছিল যে শাওন সাহেবের আত্মীয়স্বজন এভাবে সেনাবাহিনীতে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা প্রশাসনিক লেভেলে আছে, কিন্তু তারা অর্ধেক নির্বাচন করে ফেলবে এই কথা আমি কখনোই বলিনি। আমার ভিডিও ক্লিপটা এখন অনলাইনে আছে, আপনারা দেখবেন। বক্তব্যের আধা ঘন্টা বক্তব্যের কোথাও এটা ছিল না তারা অর্ধেকটা নির্বাচন করে ফেলবে, বরং এটা ছিল তারা থাকতে প্রশাসন স্বচ্ছ একটা ইলেকশন আবার উপহার দিবে, তারা থাকতে ইলেকশনকে কেউ রিগিং করতে পারবে না, ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, ভোটকে লোড করে নিতে পারবে না। দেখুন, আমরা যারা রাজনীতি করি, জনগণের সম্মুখে বক্তব্য দিই, আমরা কিন্তু জনগণের পালস ধরে ধরে বক্তব্য দিতে হয়। নির্বাচনের পূর্বে চান্দিনা 5-7 জন এমপি প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা ক্লিয়ার হয়ে গিয়েছিল যে ভোটের রাজনীতিতে চান্দিনা এখন যে প্রেক্ষাপট, শাওন সাহেবের ধারে কাছে কেউ নাই। 4-5 জন এমপি ক্যান্ডিডেট যা ভোট পাবে, শাওন সাহেব একা তা ভোট পাবে। তখন আমাদের বিরোধী পক্ষ মাঠে ময়দানে একটা কথা চাউর করে দিল আমাদের নেতাকর্মীদের মনোবলকে দুর্বল করার জন্য, যে ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব অনেক পাকা প্লেয়ার, উনি পুরনো রাজনীতিবিদ, অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ। হ্যাঁ, উনি অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, কথা সত্য, হাত অনেক লম্বা। উনি যেভাবেই হোক, প্রশাসনের মাধ্যমে হোক, শাওন সাহেব জিতলো, এই ফলাফলটা নিয়ে যাবে। তখন এটা যখন বাজারে ছেড়ে দিল, কথাটা দোকানপাটে ছেড়ে দিল, একসাথে সারা 4 দিন আলোচনা হচ্ছে মানুষের মাঝে। আমরা যেহেতু আমাদের পক্ষের নেতাকর্মীদের মনোবলটা আমরা ধরে রাখতে হবে, এটা ছিল একটা রাজনৈতিক বক্তব্য আমাদের পক্ষের নেতাকর্মীদের মনোবলকে শক্ত রাখার জন্য, যে না, প্রশাসনিকভাবে রিগিং করে বা ইঞ্জিনিয়ারিং করে আমাদের ফলাফলকে কেউ নিতে পারবে না, এই শক্তি কারো নাই। প্রশাসনের পক্ষ থেকেই স্বচ্ছ নির্বাচনের যে কমিটমেন্ট দেওয়া হয়েছে, স্বচ্ছ নির্বাচনে চান্দিনা হবে এবং জনগণের একটা একটা ভোটের বিনিময়ে শাওন সাহেব ইনশাল্লাহ এমপি হবে। আমাদের পক্ষে নেতাকর্মীদের মনোবলকে চাঙ্গা রাখার জন্য, মজবুত রাখার জন্য, তাদের অপপ্রচার যাতে দুর্বল না হয়, সেজন্য তখনকার সময় এটা ছিল একটা সময়োপযোগী এবং কার্যকরী একটা রাজনৈতিক বক্তব্য, এবং তাই হয়েছে। আর যে অভিযোগটা আপনি করলেন যে নির্বাচন আগের রাতে দেখেছেন, বলতে বাস্তবতা যেটা দেখেছেন, রেদওয়ান সাহেবের বিভিন্ন জি করেছিল, উনি এই অভিযোগ করেছেন রেদওয়ান সাহেব, ঠিক আছে, এটা আসলে বাস্তব, এটা ভুল না। কারণ রেদওয়ান আহমেদ সাহেবের যে সমস্ত নেতাকর্মীর বাড়িতে আর্মিরা হানা দিয়েছে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, প্রত্যেকটাতে কিন্তু পেয়েছে। যেমন আমার ওয়ার্ডে রেদওয়ান সাহেবের কর্মীরা রাত্র 10টা-11টার দিকে রামদা টামদা নিয়ে মহড়া দিচ্ছিল, হ্যাঁ, দেশ অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল, এবং এলাকাবাসী তাদেরকে ধাওয়া করে দিঘির মধ্যে ফেলে দিয়েছে। তারপরে সেনা ক্যাম্পে যখন ফোন করে, ওরা বলছে যে অবস্থা ছিল সেই অবস্থা রাখেন, আমরা আসতেছি। এবং সেনাবাহিনী ওখানে যেতে আধা ঘন্টা সময় ছিল, মানে আধা ঘন্টা সময় লেগেছে। গ্রামবাসী মনে এত ক্ষোভ ছিল, আধা ঘন্টায় ওদেরকে ধরে ওখানে পানির মধ্যে দাঁড় করিয়ে রেখেছে, ঝাঁপ দিয়ে বাঁচার জন্য পানিতে পড়ছে, ওখানে দেশীয় অস্ত্র সহ ওদেরকে। কিন্তু ওই দিন রাত্রে কি শাওন সাহেবের নেতাকর্মীর বাড়িতে অভিযান চালানো হয়নি? হয়েছে। কিন্তু আমাদের এগুলো ভাইরাল হয় নাই কেন? আমাদের অনেক কাউন্সিলর বাড়িতে তল্লাশি করা হয়েছে, আমাদের ইউনিয়ন ভিত্তিক যুব দলের বড় বড় নেতাদের বাড়িতে তল্লাশি করা হয়েছে, আমাদের সাবেক ইউনিয়ন চেয়ারম্যানদের বাড়িতে তল্লাশি করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, রেদওয়ান আহমেদ সাহেবের এগুলো প্রচার হলো, আমাদের এগুলো প্রচার হলো না কেন?
কারণ আমাদের এখানে তল্লাশি চালিয়ে কোনো কিছু পাওয়া যায় নাই। আমাদের বিশ্বাস ছিল 70% ভোট আমরা পাবো, সুতরাং আমাদের এই ধরনের কোনো কার্যকলাপে জড়িত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, ভোট ভিক্ষা করেছে এবং তার ফলাফল এনেছে। ওনাদেরও বিশ্বাস ছিল যে ওনারা জিততে পারবে না, জিততে হলে নির্বাচনী কেন্দ্র দখল করতে হবে, সিল মারতে হবে, এজন্য বহিরাগত আনতে হবে, অস্ত্র লাগবে। ওনারা এগুলো বাড়িতে নির্বাচনের আগের দিন মজুত করেছে এবং সেনাবাহিনী বিভিন্ন জায়গায় অভিযোগ করে এটা বাস্তবতা প্রমাণ পেয়েছে, গ্রেপ্তার করেছে এবং অস্ত্র পেয়েছে, যার কারণে এগুলো ভাইরাল হয়েছে। ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব আলহাজ খোরশেদ আলম সাহেবের পরিবারকে 50 বার কিনতে পারবে, এটা একদম উপায়ন কথা। সারা চান্দিনাবাসী জানেন ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব আলহাজ খোরশেদ আলম সাহেবের পরিবারকে এখন আজকের দিনও 50 বার কিনতে পারবে। তো প্রশাসন যদি টাকার কাছে বিক্রি যেত, তাহলে আতিকুল আলম শাহন সাহেবের চাইতে কত গুণ বেশি টাকা রেদওয়ান আহমেদ সাহেব দিতে পারতেন। এই কথাটা হচ্ছে জাস্ট নিজের ইজ্জত বাঁচানোর জন্য কথার উপরে কথা। আপনি একজন শিক্ষক এবং আপনার আব্বাও একজন শিক্ষক ছিলেন। আমরা মুসলিম মুসলিম হিসেবে আমাদের আকীদাগত কিছু বিভাজন রয়েছে বা তফাৎ রয়েছে। আমরা এক একজন এক একটা আকীদা লালন করি বা বিশ্বাস করি। এই সাপেক্ষে আপনি সুন্নি ঘরানার মানুষ বা সুন্নি আকীদা বিশ্বাস করেন। এটা কি আপনার ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে কিনা ইলেকশনের ক্ষেত্রে? দেখুন, আমরা ধর্মীয় ভাবে বাংলাদেশের মানুষ বিভিন্ন মতাদর্শে বিভক্ত। এটা আপনি যখন রাজনীতিতে সম্পৃক্ত থাকবেন এবং ভোটের রাজনীতিকে যখন টার্গেট করবেন, তখন কিন্তু আপনি বিভিন্ন শ্রেণী পেশার বা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে টার্গেট করে ভোট নিজের পক্ষে আনার চেষ্টা করবেন। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমার দাদা একজন পীর ছিলেন, আড়াইবাড়ি দরবার শরীফের খলিফা ছিলেন। সেই নিরিখে আমি একজন সুন্নি মতাদর্শের মানুষ। বাংলাদেশে মূলত মুসলমান যারা আমরা সবাই পাসপোর্টের মধ্যে ধর্ম ইসলাম বর্ণ সুন্নি লিখি, সবাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি। তারপরেও আমরা যেটা বুঝি যে নরমালি যে বাংলাদেশের আলেমগণ মোটামুটি ৩টা স্রোত দ্বারা বিভক্ত। একটা হচ্ছে পীর মাশায়েখদের স্রোত দ্বারা, আরেকটা হচ্ছে কওমি অঙ্গনের যেটা আছে আলেম ওলামারা আছে এই স্রোত দ্বারা, আরেকটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের আলেম ওলামারা যারা আছে এই অঙ্গন স্রোত দ্বারা। যেহেতু আমার দাদা একজন পীর ছিলেন, আড়াইবাড়ি দরবার শরীফের খলিফা ছিলেন, স্বভাবতই আমি পীর মাশায়েখদের স্রোত দ্বারা বিশ্বাসী। তো এখানে ধর্মীয় যে বিভাজনটা, এটা ভোটের ক্ষেত্রে এটা কেউ যদি বলে যে আবেগিক নিয়ে যে না ভোটের ক্ষেত্রে আমার এটা প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। কওমি অঙ্গনে যারা আছে তাদের দাঁড়িপাল্লা প্রতীক থাকে, তারা অবশ্যই কওমি অঙ্গনে তারা দাঁড়িপাল্লায় ভোট দিবে। হাত পাকা কওমি অঙ্গনে যারা আছে তারা হাত পাকা প্রতীক থাকে, তারা হাত পাকার মধ্যে অবশ্যই তাদের ভোটটা দিয়ে থাকে। তারপরে দাঁড়িপাল্লা প্রতীক আছে জামাত ইসলামের, তাদের ভোটটা অবশ্যই দাঁড়িপাল্লা দিয়ে থাকে। তাহলে সুন্নাতুল ওয়াল জামাত পীর মাশায়েখদের যে ভোট, তাদের আসলে চান্দিনাতে তেমন একটা পরিচিত নিজস্ব কোনো প্রতীক নেই। জাতীয় পর্যায়ে আছে মোমবাতি যেটা আছে। তো এরকম ইয়ে থাকে, দলীয় একটা বা ভোটের ক্ষেত্রে ধর্মের একটা প্রভাব থাকে, কিন্তু ধর্মীয় মূল্যবোধটা ভিতরে রাখা আমি মনে করি জরুরি। এটা সব ধর্মীয় মতাদর্শের মানুষ বিশ্বাস করে। আমার ভিতরে যে ধর্মীয় মূল্যবোধ থাকে, আমি মেয়রের চেয়ারে বসার পরে একটা দুর্নীতি করার ক্ষেত্রে বা একটা অনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধটা আমাকে বাধা দেয়। ধর্মীয় মূল্যবোধটা থাকা জরুরি। আপনি যে মতাদর্শে বিশ্বাসী হোক না কেন, মদ খাওয়া কোনো মতাদর্শের আলেমগণ সাপোর্ট দেয় না। চুরি করা কোনো মতাদর্শের আলেমগণ সাপোর্ট দেয় না। 10 কেজি রিলিফের চালকে 5 কেজি বানিয়ে জনগণকে দেওয়া কোনো মতাদর্শের আলেমগণ এটা সাপোর্ট দেয় না। আমাকে দেখতে হবে আমার ভিতরে ঐরকম ধর্মীয় মূল্যবোধটা আছে কিনা। থাকলে সব ধর্মের ক্ষেত্রে যত বিভাজন আছে সব বিভাজনের মানুষকে আমি সম্পৃক্ত করতে পারবো, এটা আমার বিশ্বাস। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। এই মুহূর্তে আমরা আপনার কাছ থেকে চান্দিনা পৌরবাসী আপনি কি কোনো বার্তা দিতে চান কিনা, যদি সংক্ষিপ্ত আকারে একটা বার্তা দিতেন আমাদেরকে। স্পেসিফিকলি চান্দিনার পৌরসভার যে বাজারে যারা ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে আমি আগে একটা কথা বলতে চাই। আমরা 5ই আগস্টের পরে বাজারে যতগুলো ঝামেলা আমাদের কাছে আসছে, ব্যক্তিগতভাবে আমি যতগুলো ফেস করেছি, বাজারের মালিকানা হস্তান্তর করা যেগুলো পৌরসভার আন্ডারে হয়েছে, মালিকানা হস্তান্তর সংক্রান্ত বিষয়ে বা দোকানের পজিশন নিয়ে দ্বন্দ্ব সংঘাত, সবগুলো হস্তান্তরকে আমরা সমাধান করতে গিয়ে দেখেছি প্রত্যেকটা ঘটনার পেছনে অতীতেই লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে, ঘোষ বাণিজ্য হয়েছে, বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু সমস্যাটা সমাধান হয়নি। এবং প্রত্যেকটা এই ঘটনার পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পৌরসভার একজন কর্মকর্তা জড়িত। প্রত্যেকটা ঘটনার পেছনে যতটা ঘটনা আমরা ফেস করেছি, প্রত্যেকটা ঘটনার পেছনে পৌরসভার একজন কর্মকর্তা এটার সাথে জড়িত এবং সে ওই মেয়রদেরকে হাতে নিয়ে, তৎকালীন মেয়রদেরকে হাতে নিয়ে এই কাজগুলো করেছে। তো পৌরসভার বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো, যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেয়, জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আমি এ ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করব। এই বিষয়ে একটা ভালো সিদ্ধান্ত গ্রহণ করবো, যাতে পৌরবাসীকে অন্তত এই ধরনের হেনস্থার শিকার হতে না হয়। আইনি বাধ্যবাধকতা না থাকলে এই কর্মকর্তাকে আমি এই সেক্টর থেকে অন্য সেক্টরে সরিয়ে দেব।
যদি এরকম কোনো সুযোগ না থাকে, প্রয়োজন এই পৌরসভা থেকে আমি অন্য পৌরসভা তাকে ট্রান্সফার করব, শুধু ব্যবসায়ীদের শান্তি শৃঙ্খলা রক্ষা। আর সমস্ত পৌরবাসীর উদ্দেশ্যে আমার শুধু একটাই বার্তা, যে পৌরসভার সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আসুন, আমরা 30 বছর হয়েছে, চান্দিনা পৌরসভা প্রায় 30 বছর হয়েছে গঠিত হয়েছে, আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারি নাই শুধু একজন সাহসী, দক্ষ, সৎ নেতৃত্বের অভাবে। আসুন আমরা এমন একটা নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই একসাথে হয়ে কাজ করি। পৌরবাসীর কাছে আমি শুধু একটা দোয়াই চাইবো, আপনারা সবাই এই দোয়া করবেন, যিনি পৌর মেয়র হলে চান্দিনার পৌরবাসী সবচাইতে ভালো সেবা পাবে, যিনি পৌর মেয়র হলে চান্দিনা পৌরসভা ভবনের ভিতরে, পৌর ভবনের ভিতরে কোনো গাঁজা, মদ বা নেশার আখড়া বসবে না, যিনি পৌর মেয়র হলে চান্দিনা পৌরসভা থেকে 10 কেজি চাউলের রিলিফের চাল দেওয়ার সময় 5 কেজি হয়ে যাবে না, আল্লাহ তাআলা যাতে এমন একজন ব্যক্তিকে পৌর মেয়র হিসেবে কবুল করে। আমি পৌরবাসীর কাছে এই দোয়াটা চাইবে, এমন একজন ব্যক্তিকে যাতে আল্লাহ তাআলা পৌর মেয়র হিসেবে কবুল করে। সবাই এই দোয়া করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য, এবং পৌরবাসীকে আপনার যে বার্তা বা মেসেজ পরিকল্পনা পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। জি, আপনাকেও ধন্যবাদ, সাথে সাথে চান্দিনা মেলকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের সাথে আমাকে সম্পৃক্ত করার জন্য, এবং পৌরবাসীকেও সর্বশেষবারের মতো ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।